দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশে করোনার সংক্রমণ 7 দিনে বেড়েছে 60 ভাগ। তৃতীয় ঢেউয়ের শঙ্কায় পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি। উন্নয়নশীল দেশের স্বীকৃতি সুষ্ঠু পরিকল্পনার ফসল, জনকল্যাণে আরও কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বিচার বিভাগে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলছেন প্রধান বিচারপতি। মামলা জট কমাতে যুদ্ধ ঘোষণা। যাতায়াত ভোগান্তিতে বাণিজ্য মেলায় দর্শনার্থী কম, নিরাপত্তা ও আয়োজনের ব্যাপ্তিতে সন্তুষ্ট ক্রেতারা। গত এক সপ্তাহে করোনার সংক্রমণ শতকরা 60 ভাগ বেড়েছে, একই সাথে কিছুটা বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, বিভিন্ন দেশে ওমিক্রনে পুরুষের চেয়ে নারী ও তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। করোনার নতুন ধরন ওমিক্রনে বিপর্যস্ত ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশে কয়েকজন এ ধরনে আক্রান্ত হলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে করোনা সংক্রমণের শতকরা হার কিছুটা বাড়ছে। গত 24 ঘন্টায় সংক্রামক রোগটিতে আক্রান্ত হয়েছেন 557 জন। সংক্রমণের শতকরা হার 2.91 ভাগ। যদিও গত 20 ডিসেম্বরের আগে এই হার 2-এর নিচে ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত 7 দিনে 1,30,749টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা আগের সপ্তাহ থেকে 20 ভাগ বেশি। পরীক্ষার ফল খুব সুখকর নয়। 11-12 দিনে কিন্তু সংক্রমণের মাত্রাটা প্রায় 2-এর উপরে চলে আসছে এবং ক্ষেত্র বিশেষে এটা প্রায় 2.7-8 এইভাবে চলে যাওয়ার চেষ্টা করছে। আগের 7 দিনের তুলনায় সংক্রমণের মাত্রা প্রায় 60% আমাদের বেড়ে গেছে। মৃত্যুর মাত্রাও কিন্তু প্রায় অনেক বেড়ে গেছে, প্রায় 12 জনের মতো মৃত্যু বেশি হয়েছে এই সপ্তাহে। তিনি জানান, আগামী জুনের মধ্যে দেশের শতকরা 80 ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, টিকার 2 ডোজ নেয়ার পরও ক্ষেত্র বিশেষে ওমিক্রন সক্রিয় থাকতে পারে, তাই বুস্টার ডোজ দরকার। যে একটা সময় আমরা বলেছিলাম পুরুষ লোকরা অনেক বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন কোভিড-19, কিন্তু ওমিক্রন ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত যে তথ্যগুলো সাউথ আফ্রিকা থেকে আসে তাতে মহিলাদের সংখ্যা বরঞ্চ পুরুষের থেকে কিছুটা বেশি যারা হাসপাতালে ভর্তি হয়েছে, এবং একই সঙ্গে তরুণদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেটা একসময় বলা ছিল তরুণরা কোভিড-19 জন্য ইমিউন অর্থাৎ আক্রান্ত হবেন না, ওমিক্রনে এসে ধারণাটাকে ভুল প্রমাণিত করেছে, তারা অনেক বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। তিনি জানান, বিভিন্ন তথ্যে ওমিক্রনের সংক্রমণ বেশি হলেও মৃত্যু ঝুঁকি কম দেখা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনই আশ্বস্ত না হয়ে সকলকে সচেতন হতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ইউরোপের পাশাপাশি করোনার প্রাদুর্ভাব বেড়েছে এশিয়ার দেশগুলোতে। এর মধ্যে ভারতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। দেশটির বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনাকালীন বিধিনিষেধ জারি করা হচ্ছে। ওমিক্রন ধরন ঠেকাতে বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রায় 6 মাস পর বিধিনিষেধ ফিরিয়ে এনেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে কলকাতায় রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা 7টার পর। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সব স্কুল, কলেজ। সরকারি ও বেসরকারি অফিসগুলোতে 50% কর্মী নিয়ে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সংক্রমণ বেড়েছে ভারতের অন্য রাজ্যগুলোতেও। শনিবার 27,553 জন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। দিল্লি ও মুম্বাই সহ অন্য শহরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তবে অর্থনীতি সংকোচন ঠেকাতে পুরোপুরি লকডাউন হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে বিশ্বে কোভিড-19 সংক্রমণ 1 কোটি ছাড়ানো ষষ্ঠ দেশ হয়েছে ফ্রান্স। দেশটিতে সবশেষ 24 ঘন্টায় 2,19,126 জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে রোগীর সংখ্যা 1 কোটি ছাড়াই যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও রাশিয়ায়। ওমিক্রন ধরনের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যের স্কুলগুলোর শ্রেণীকক্ষে আবারও মাস্ক পরার বিধিনিষেধ জারি করেছে সরকার।
এদিকে ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে শনিবার যুক্তরাষ্ট্রে ২৫০০-এর বেশি ফ্লাইট আর সারা বিশ্বে প্রায় ৪,৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। সুস্মিতা আনোয়ার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকারের সুষ্ঠু পরিকল্পনার কারণে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে বলেন, পদে পদে মৃত্যুর ঝুঁকি পেছনে ফেলে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছেন তিনি। গত এক দশকের বেশি সময় ধরে দেশের টানা অগ্রগতির স্বীকৃতি মেলে ২০২১ সালের ২৪ নভেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত স্বীকৃতি দেয় সেদিন। রোববার এই স্বীকৃতি উদযাপনের আয়োজন ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই উদযাপনকে অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা দেয় উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থা। For your declaration of independence. The Bangladeshi people, as you celebrate this historic milestone, ADB is proud to be a long-term partner in Bangladesh's development journey. বক্তব্যের শুরুতে দেশের জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগ ও উন্নয়ন সহযোগীদের প্রতি। বলেন, সব হারিয়েও তিনি মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছেন। আমি জানি আমার চলার পথ সহজ ছিল না। যে দেশের মাটিতে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতাসীন, যুদ্ধ অপরাধীরা ক্ষমতাসীন, সে দেশে আমার জন্য প্রতি মুহূর্তটাই ছিল মৃত্যুর গহ্বরে। যে কোনো সময় আমি হারিয়ে যেতে পারি, কিন্তু আমি ভয় পাইনি, পিছনে ফিরে তাকাইনি। আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি দেশের মানুষকে নিয়ে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণে নিরলস চেষ্টার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, এটা হঠাৎ করে আসে না। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এবং যার ফলেই আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। অগ্রযাত্রার এই ধারা এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। যে কাজ আমরা করে গেলাম সে গতি যেন হারিয়ে না যায়, বাংলাদেশ যেন এগিয়ে যায়, সেটাই আমরা চাই। আর নতুন প্রজন্মের কাছে এটাই আমাদের দাবি। অন্তত আমি তাদেরকে এইটুকু আহ্বান করব যে দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। সেখানেই শান্তি, সেখানেই অগ্রগতি, সেখানেই উন্নতি, সেখানেই স্বস্তি। ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশের কাতারে ওঠে বাংলাদেশ। ৪৬ বছর পর মিলেছে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে উন্নত দেশের কাতারে নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে আওয়ামী লীগ সরকার। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে ন্যূনতম প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের সকল শাখার অস্বচ্ছতা ও অনিয়ম নির্মূল করতে পদক্ষেপ গ্রহণ করা হবে। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে আইনজীবীদের সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসের শুরুতে রবিবার সকালে আইনজীবীরা সংবর্ধনা দেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় প্রধান বিচারপতির এজলাস কক্ষে। এ সময় প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের ৩টি অঙ্গের একটি দুর্বল বা সমস্যাগ্রস্ত হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। অপর দুটি বিভাগ নিজ অবস্থান থেকে বিচার বিভাগের সমস্যা সমাধানে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। বলেন, রাষ্ট্রের সকল বিভাগ ও ব্যক্তিকে অবশ্যই স্মরণ রাখা উচিত, ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক সভ্যতা পরাজিত হবে। এছাড়া বিচার বিভাগের দুর্নীতি, মামলা জট, বিচারক সংকট সহ আরও অনেক বিষয়ে কথা বলেন তিনি। প্রতি ৮ জেলার জন্য একজন করে মাননীয় বিচারপতিকে দিয়ে তিনি কমিটি করবেন যারা নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং হচ্ছে। সুপ্রিম কোর্টের শাখা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা করার জন্য একজন অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেলকে দিয়ে তিনি বলেছেন আজকেই একটা কমিটি করে দিবেন, যারা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আদালতে, বেঞ্চে এবং সংশ্লিষ্ট শাখায়
দুর্নীতি কিংবা কোনো অনিয়ম আছে কিনা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলও কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, দুর্নীতিকে প্রশ্রয় না দিতে এবং বিচার বিভাগের সমস্যা সমাধানে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলছিলেন যে মামলা রায় ঘোষণার পরে বিচারপ্রার্থী জনগণ রায়ের কপি নেওয়ার জন্য বারান্দায় ঘুরেন। তো সেই বিষয়টি আমি উল্লেখ করে ওনাকে অনুরোধ করেছি যে রায় ঘোষণার পরবর্তীতে দ্রুততার সাথে যেন রায়টা নিচে নেমে যায়, স্বাক্ষর করে। কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তি হন না কেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে উনি শক্ত অবস্থান নেবেন। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর গত শুক্রবার শপথ নেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা চিঠিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে এই অনুরোধ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা এবং মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকাও তুলে ধরেছেন একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া চিঠির বিষয়ে আজ সিলেটে কথা বলেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত 10 ডিসেম্বর র্যাব এবং সংস্থাটির 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বললাম যে প্রতিষ্ঠানের এরা কিন্তু যথেষ্ট ক্রেডিবল অর্গানাইজেশন। এদের কারণে সন্ত্রাস কমেছে, এদের কারণে ড্রাগ মোটামুটি আন্ডার কন্ট্রোল, এদের কারণে হিউম্যান ট্রাফিকিং, যেগুলো আপনাদেরই গোল। সুতরাং আমাদের কাছে খুব তাজ্জুব, আশ্চর্য মনে হচ্ছে যে ওদের জিনিসটা ঠিক হয় নাই। দেয়ার ইজ এ স্কোপ ফর এক্সামিনিং দ্য ইস্যু। তা আমরা সেই কথাটাই আবার চিঠিতে লিখেছি। পূর্বাঞ্চলে এখনও জমে ওঠেনি 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিপুল সমাগমের অপেক্ষায় ক্ষণ গুনছেন বিক্রেতারা। রাজধানীর বাইরে হওয়ায় মেলায় যাতায়াত একটি বড় সমস্যা। বিআরটিসির 30টি বাস চলাচল করলেও তা যথেষ্ট নয়। তবে নিরাপত্তা ও আয়োজনের ব্যাপ্তিতে সন্তুষ্ট ক্রেতারা। রাজধানীর পূর্বাঞ্চলে গড়ে তোলা স্থায়ী অবকাঠামোতে প্রথমবারের মতো আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন। কিছু স্টলের পরিকাঠামো নির্মাণ এখনও শেষ হয়নি, তবুও কাঙ্ক্ষিত ক্রেতার অপেক্ষায় পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার কর্মব্যস্ত দিনে পরিবার পরিজন নিয়ে মেলায় আনাগোনার সংখ্যা ছিল কম। যারা গেছেন তারা পূর্বাঞ্চলে পৌঁছাতে নানা ভোগান্তির কথা জানিয়েছেন। তবে মেলার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। আগের চেয়ে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ স্টল এবং দেখা যাচ্ছে যে এই যে কনস্ট্রাকশনের কাজগুলি যেগুলো হয়েছে, তো আশা করছি মানুষ এসে ভালোই আনন্দ পাবে। অরিজিনাল জিনিসটা পাচ্ছি আমরা, এটাই হলো আর কি। দাম একটু বেশি, ডেফিনেটলি একটু বেশি, কিন্তু তারপরে ভালো লাগছে। কিন্তু আমাদের যাতায়াতের একটু প্রবলেম হচ্ছে, যানবাহনের সমস্যা, এটা একটু সমস্যা, এছাড়া কোনো সমস্যা না। আমার তো প্রাইজের অনেক জায়গায় স্টিকার নাই, স্টিকার খুলে দিছে। মানে আমি যে কিছু এখন কিনেছি, আমার মনে হয় এখানে প্রাইস 10-5 টাকা করে বেশি আছে। বাণিজ্য মেলায় বিক্রি নিয়ে ভিন্নমত রয়েছে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে। অনেকেই বলছেন সময় যত বাড়বে মেলা ততই জমবে। আমাদের প্রত্যাশা কাস্টমার এসে একটা গুড এক্সপিরিয়েন্স পাবে, ওয়ার্ল্ডের যত লেটেস্ট টেকনোলজিগুলো আছে সেই ইনোভেশনগুলো সম্পর্কে আমাদের এখান থেকে জানতে পারবে এবং প্রোডাক্ট এক্সপিরিয়েন্সগুলো দেখতে পারবেন। দামের ক্ষেত্রে আমরা কোনো সময় ডিসকাউন্ট দেই না, মানে আমরা সবসময় হোলসেল রেটেই সেল করি। আমাদের শোরুমে যে প্রাইস এখানেও সেই প্রাইসে। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গৃহস্থালী সামগ্রী। মার্চ জুড়ে মেলায় থাকছে 11টি প্রতিষ্ঠানের বিদেশি স্টল। প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ইরান সহ কয়েকটি দেশের ব্যবসায়ীরা। সব মিলিয়ে মেলায় রয়েছে প্রায় 225টি স্টল। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে।
একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে যুগোপযোগী আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে গণফোরাম। ইসি গঠনে চলমান সংলাপের 7ম দিনে গণফোরাম নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে প্রস্তাব দেন। রবিবার গণফোরামের কার্যকরী সভাপতি মুকাব্বির খানের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেন। পরে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয় বিকল্পধারা বাংলাদেশের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির মহাসচিব আব্দুল মান্নান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলটির নেতারা গণমাধ্যমকে জানান, বৈঠকে সার্চ কমিটির জন্য লেখক মোহাম্মদ জাফর ইকবাল সহ 3 জনের নাম প্রস্তাব করেছে বিকল্পধারা। রাষ্ট্রপতি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সুচিন্তিত মতামত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন গঠন নিয়ে মতামত দিতে রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আহ্বান জানান। করোনাকালে 2 লাখ মামলা নিষ্পত্তি করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনা করায় মামলা জট হয়নি। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, রাষ্ট্রপতির সংলাপ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। দেশের স্বার্থে বিএনপির সংলাপে আসা উচিত বলে মনে করেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। এতে উদ্বিগ্ন হয়ে বিএনপির সমাবেশে নানাভাবে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রশাসন। সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বিশ্বমানের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে নতুন নিয়োগকৃত ট্রেনি রিক্রুট কনস্টেবল 2021 ব্যাচের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পরিবর্তনের সাথে সাথে পুলিশকেও সেইভাবে পেশাদারিত্বের জন্য তৈরি করা হচ্ছে। সাইবার অপরাধ, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দক্ষতা বাড়ানোর কাজ চলছে। তিনি বলেন, একটি কর্মঠ এবং পেশাদার বাহিনী গঠনে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সরকার। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে গ্রহণ করা 4টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 312 কোটি টাকা। রবিবার এসব প্রকল্পের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে 37 কোটি টাকা ব্যয়ে যুক্ত করা হয়েছে টাগবোট কান্টারি 6। পাশাপাশি 88 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আলাদা সার্ভিস জেটি। কন্টেইনার ধারণ ক্ষমতা বাড়াতে 175 কোটি টাকায় নির্মাণ করা হয়েছে ওভারফ্লো ইয়ার্ড। এছাড়া 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিং কমপ্লেক্স, টেনিস কোর্ট ও বাস্কেটবল গ্রাউন্ড তৈরি করা হয়েছে। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। আগুন লেগে সাউথ আফ্রিকার পার্লামেন্টের 3টি ভবনের একটির ছাদ ধসে পড়েছে এবং মেঝে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। স্থানীয় সময় রবিবার সকালে কেপটাউনে এ আগুন লাগার পর কয়েক ঘন্টার চেষ্টায় তার নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ছুটির দিন থাকায় সংসদের কোনো অধিবেশন ছিল না। আগুন লাগার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 51 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। আগুনে কেউ হতাহত হয়নি, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনের 3টি অংশ রয়েছে। এর প্রথমটি 1884 সালে, দ্বিতীয়টি 1920 এবং তৃতীয়টি 1980-এর দশকে নির্মিত। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য। দাবানলের পর অন্তত 3 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা জীবিত নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দাবানলে কলোরাডোর 1000-এর বেশি বাড়িঘর পুড়ে গেছে, বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ। আগুনে বোল্টার কাউন্টির 6000 একর এলাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে কলোরাডোয় তুষারপাত শুরু হয়েছে। এতে অনেক স্থানের আগুন নিভলেও দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মোহামেডান। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ম্যাচের 65 মিনিটে গোল করে এগিয়ে যায় মোহামেডান। 8 মিনিটের ব্যবধানে আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করে তারা। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনা সংক্রমণ 7 দিনে বেড়েছে 60 ভাগ। তৃতীয় ঢেউয়ের শঙ্কায় পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি।
উন্নয়নশীল দেশের স্বীকৃতি সুষ্ঠু পরিকল্পনার ফসল, জনকল্যাণে আরও কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। বিচার বিভাগে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলছেন প্রধান বিচারপতি, মামলা জট কমাতে যুদ্ধ ঘোষণা। যাতায়াত ভোগান্তিতে বাণিজ্য মেলায় দর্শনার্থী কম, নিরাপত্তা ও আয়োজনের ব্যাপ্তিতে সন্তুষ্ট ক্রেতারা। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।